নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। দুয়ারে দুর্গাপুজো, আর ২৪ দিন বাকি। যদিও এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি একটু উত্তাল, কারণ আমরা আমাদের এক সহনাগরিককে হারিয়েছি খুব নির্মম এক ঘটনার পরিপ্রেক্ষিতে। জেলা থেকে রাজ্য, শহর, দেশ বিদেশ, সারা পৃথিবী উত্তাল। এই আবহে দুর্গাপুজোর দুয়ারে উপস্থিত। এই দুর্গাপুজো যখনই আসে তখনই একটা বিষয় হিসাবে উঠে আসে যে সঠিক পদ্ধতিতে পুজো কিভাবে হবে। এই পদ্ধতিগত যে ত্রুটি বিচ্যুতি যেগুলো থেকে থাকে সেগুলোর পরিমার্জন, পরিবর্ধন এবং সঠিক প্রশিক্ষণের যে একটি বিষয় উঠে আসে, সেইটি একদম নিখুঁতভাবে যিনি বিগত ৩৬ বছর ধরে করছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির অধ্যক্ষ তথা কাব্যকৃত্য স্মৃতিতীর্থ ধর্মশাস্ত্রাচার্য শ্রী জয়ন্ত কুশারী। এই মুহূর্তে আমরা রয়েছি এক অভিনব স্মৃতি বিজড়িত জায়গায় এবং বনেদিয়ানার নিদর্শন শোভাবাজার রাজবাড়িতে, যেখানে এই পুরোহিত প্রশিক্ষণ শিবির বা পূজা পদ্ধতি প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়েছে। বিগত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, আজ তার অন্তিম দিন, অর্থাৎ এই ৯ দিন ধরে চলেছে এই পূজা পদ্ধতি প্রশিক্ষণ, যাতে এবার দুর্গাপুজোটা সঠিক পদ্ধতিতে হতে পারে। সঙ্গে পেয়ে গেছি সেই যিনি প্রশিক্ষক, সেই সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির অধ্যক্ষ শ্রী জয়ন্ত কুশারীকে। কথা বলে নেব তার সাথে। জয়ন্তবাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। হ্যাঁ, আপনাদেরও ধন্যবাদ দিয়েছি এই কারণে যে আমাদের যে বিগত ৩৬ বছরের যাতায়াতটা, এই চলাটা, এই চলাটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে। মিডিয়া যদি না থাকতো তাহলে আমরা সমাজের কাছে এতটা আদৃত হতাম না, এই সেন্সেশন তৈরি করে। সেই হিসেবে আমি নিউজ প্রাইমকেও ধন্যবাদ জানাই। জয়ন্তবাবু, এই যে পূজা প্রশিক্ষণ শিবির, অতীতে হয়তো এরকম অতটা হতো না যতটা আপনি উদ্যোগ নিয়ে এই পূজা প্রশিক্ষণ শিবির ও নির্ভুল পদ্ধতিতে যাতে পূজা হয় সেইটা ব্যবস্থা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিগত ২৭ বছর ধরে। কি কি ত্রুটি বিচ্যুতি থেকে যায় এই সঠিকভাবে প্রশিক্ষণ না থাকার কারণে দুর্গাপূজার ক্ষেত্রে? প্রথমত বলি, বিনয়ের সঙ্গে বলছি, ভারতবর্ষে যাজকদের নিয়ে প্রশিক্ষণ শিবির আমরাই শুরু করি, সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমি এবং ডক্টর জয়ন্ত কুশারী। এরপরে আসছি যে আমরা প্রথমে কিন্তু সংস্কৃত কনভারসেশন শিবির অন্যান্যগুলো করতাম, তো বৈদিক গণিত। তো একটা সময় এলো যারা জাজ হয়ে যান বিভিন্ন পুজো প্যান্ডেলে, তারা বলছেন যে পুজোগুলো দেখা যাচ্ছে না, যেখানে নমস্তস্যই সাত জায়গায় নমস্তস্ময়ী বলছে। তারপরে মানে উচ্চারণগত তো আছেই, ভেতরে যদি যত ঢুকছি ততই যেন একটা আবর্জনা দেখছি, যেখানে পুজোর মধ্যে সম্পদ লুকিয়ে আছে সেটা তো পাচ্ছি না। আর আবোল তাবোল, তারপরে একটু মুখটা ঘুরিয়ে চা খাচ্ছে, দুটো বিড়িতে টান দিচ্ছে, এই ব্যাপারগুলো আমরা নিতে পারছি না। তারপর থেকেই কিন্তু আমরা এটা শুরু করি এবং অনেকটা মানুষের মধ্যে সেন্সেশন তো তৈরি হয়েছে এবং কনসাসনেসটাও এসেছে। এই কারণে এসেছে, এখন পুজো কমিটিগুলো এই কথাটাই বলছে, আপনি ট্রেন্ড তো। আগে কিন্তু এটা ছিল না, আপনি ট্রেন্ড যদি হন তাহলে কিন্তু আপনাকে আমরা এখানে পুরোহিত হিসেবে গ্রহণ করব। এটা কিন্তু একটা পজিটিভ। জয়ন্তবাবু, এই যেমনটা আপনি বললেন যে বর্তমানে দেখা যাচ্ছিল ইদানিং কালে যে ভুল ভাল মন্ত্র বা অমুক, তো আপনারা এখানে যে প্রশিক্ষণটা দিচ্ছেন, এখানে কি দেখুন, পুজো মানে উপাচার, সঠিক মন্ত্রোচ্চারণ এবং পদ্ধতি। আপনারা এখানে কোনটার উপর বিশেষ জোর দিচ্ছেন যাতে পুজোটা সঠিকভাবে? আমরা প্রথম জোর দিই হচ্ছে আচার এবং ব্যবহার। একটা ব্রাহ্মণ বা একজন যজমানের কেমন আচার হবে সেটা তো দেখতে হবে। সে রাস্তা দিয়ে এলো, হাত পা ধুলো না, বসে পড়লো, চায়ে চুমুক দিল, বিড়িতে টান দিল, এটা তো ঠিক না। আবার একজন যজমানের সঙ্গে তার কি ব্যবহার হবে, মানে ক্যাপাবিলিটি টু মেকিং গুড রিলেশন উইথ জজমান,
এবং যজমানের দিক থেকেও এটা দেখতে হবে যে একজন পুরোহিতের সঙ্গে তিনি কি বিহেভ করবেন। পুরোহিত মানে কিন্তু কোনো কমিক ফিগার না, সেই জায়গাটাকেই কিন্তু আমরা যার জন্য আচার ব্যবহার এই দুটোকে আগে রেখেছি। মন্ত্রোচ্চারণ তো আছেই, এরপরে যেটা আছে চণ্ডীপাঠ। চণ্ডীপাঠটা একটা বিরাট ম্যাটার। চণ্ডীপাঠ করছে, কিন্তু তার যে ছন্দ এইগুলো আছে, ঋষি দৈবত এইগুলো ঠিক ঠিক মেনটেন করছে তো। এর মধ্যে আর একটা দিক আছে যে দুর্গা কে এটা তো জানতে হবে। আমি দুর্গার সম্বন্ধে কিছুই জানলাম না, তাহলে কি হলো? তাহলে আমি যাকে পুজো করতে যাচ্ছি তাকেই আমি জানি না। পুজো শব্দটার অর্থ কি, হোম মানে কি, স্নপন মানে কি, বলিদান কি করতেই হয়, আর বলিদান না করলে কি অসুবিধেটা আছে, এই রকম যে ব্যাপারগুলো যেখানে আমরা দুর্গাপুজোর সংবিধান, দুর্গোৎসব তত্ত্ব, দুর্গোৎসব বিবেক, দুর্গাভক্তি তরঙ্গিনী, এই যে ডু ডন্ট গুলো আছে এইগুলো আমাদের শেখানো হয় এখানে। আর একটা জিনিস শেখানো হয় যে দুর্গাপূজা তো পুরাণোক্ত পুজো। আহ আমরা জানি চণ্ডীটা আছে মার্কণ্ডেয় পুরাণ, আবার বিয়ন নন্দিকেশ্বর পুরাণ, কালিকা পুরাণ, দেবী পুরাণ, এই যে তিনটে পুরাণ, তিনটে সংবিধান, এইগুলো কিন্তু আমরা কম্পারেটিভ অ্যানালিসিস করি তুলনামূলক ভাবে। এখানে ওটা আছে, এখানে সেটা নেই, কেন নেই, তার যুক্তি। আমাদের শাস্ত্রে বলছে যুক্তিহীন বিচারে তো ধর্মহানি প্রজায়তে, যুক্তি ছাড়া কোনো কিছু হবে না। আর যদি সেই শাস্ত্রের মধ্যে, সেই পুজোর মধ্যে শুধু আবেগ সর্বস্ব হয়ে পড়ে, তাহলে কিন্তু তার মধ্যে কোথায় ফ্লস গুলো ধরা পড়ে যায়, ড্রব্যাক গুলো ধরা পড়ে। তো যুক্তিপূর্ণ, কেন আমি ন্যাস করব, কেন আমি মন্ত্রোচ্চারণটা ঠিক করব, আর যদি ঠিক ভাবে আমার উচ্চারণটা হয় তার কি ফল। যেমন একটা ছোট্ট করে বলছি যে পাতুনো দেবী, এই যে নয় যদি বিসর্গ না থাকে তাহলে না হয় নেগেটিভ, আর নয় যদি বিসর্গ হয় অস্মাকম আমাদের, তুমি আমাদেরকে রক্ষা করো। আর যদি নয় বিসর্গ না হয়, এইটা না বলে বলে, তাহলে তুমি আমাদের রক্ষা করো না, এবার মার্ডার করে দিল অর্থটা। এইটা ধরে ধরে এখানে শেখানো হয়। আর একটা যে হাতে কলমে শিক্ষা, পুজোটা যেমন থিওরি আছে, প্র্যাকটিক্যাল আছে, যেটা আমরা করেছি বিগত 36 বছর ধরে করছি, একবারে হাতে কলমে সেটা। এইটা একটা অভিনব জিনিস যে প্র্যাকটিক্যাল, কারণ পুজো যার পদ্ধতি শেখা এক জিনিস, আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আর এক জিনিস। যেমনটা আমরা জানি যে এখানে যারা আছেন তারা সবাই কিন্তু পুরোহিত যে তা নন, অনেক ইঞ্জিনিয়ারও আছেন, অনেক শিক্ষাবিদও আছেন। এবং এখান থেকে আমার যেটা প্রশ্ন পড়ে যে এই যে যারা এখানে অন্যান্য পেশার বা অন্যান্য জীবিকার মানুষরা আছেন, তারাও তো এই পূজা পদ্ধতি শিখছেন, এবং এই পূজা পদ্ধতি শেখার ফলে এই ধরনের মানুষরাও কি দুর্গা পুজোয় সামিল হচ্ছেন? হ্যাঁ, আমরা আর একটা কথা বলছি, আমাদের এখানে কিন্তু 16 থেকে 80 একেবারে আমরা দেখবো নতুন প্রজন্ম যারা আইটি সেক্টরে করেন, উনি একেবারে কাঁথি থেকে আসছেন, একজন সত্তরর্ধ রিটায়ার্ড একজন এইচএস স্কুলের শিক্ষক। ইনি ছিলেন কলকাতা কর্পোরেশনের রুবি থেকে আসছেন ধীরেন্দ্রনাথ বাবু, উনিও বিভিন্ন, হ্যাঁ, এরপরে উনিও একজন অভিজ্ঞ শিক্ষক, দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা, হ্যাঁ, বিভিন্ন পেশার ওরাও শিক্ষকতা করেছেন কিন্তু সাধক। তো এই যে ভ্যারাইটি, এই যে ভ্যারিয়েশন, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে কেউ আসছে জানতে, আবার কেউ যারা ইনভলভ হবে তার প্রস্তুতি নিচ্ছে, আবার অলরেডি ইনভলভ কিন্তু নিজেদের ফ্লস গুলো, পরিমার্জন ত্রুটিগুলো, আমি ত্রুটি বললে হয়তো আঘাত করা হবে, পরিমার্জন, হ্যাঁ, এই পরিমার্জনের জন্য কিন্তু আসছে। এটা কিন্তু খুব একটা পজিটিভ সাইন। যদি আমরা সেই অর্থে বিচার করি তাহলে এটা এক ধরনের বিদ্যালয়, এবং বিদ্যালয়ের সাফল্য তখনই বিচার হবে যে বিদ্যালয় থেকে কত কৃতি ছাত্র বেরোবে। অর্থাৎ 36 বছর ধরে আপনারা এই যে শিক্ষার প্রশিক্ষণ শিবিরটা করছেন, যাতে বিভিন্ন পেশার মানুষ 16 থেকে 80 এখানে যোগদান করছেন, তাদের বিভিন্ন ভুল ত্রুটি যেগুলো আছে বা না জানা অজানা যেসব জিনিসগুলো আছে সেগুলোকে তারা পরিবর্তন করতে পারছে। সাফল্যের হার কতটা? সাফল্যের এটাই বলবো যে আজকে কিন্তু একটা সেন্সেশন তৈরি হয়েছে। আজকে পুজো কমিটি বা যারা বনেদি বাড়ি, তারা কিন্তু এটা বলছে যে আপনি প্রশিক্ষিত তো, আপনি ট্রেন তো। আগে যেমন ছিল
যে তুলসী পাতার আবার ছোট বড় কি, ব্রাহ্মণ হলেই হলো পুরুষ। আর ঈদের ডাকগুলো কিন্তু বিদেশ থেকে আসছে। যদি সে ট্রেন্ড হয়, সে একবার অকতব হয়, যেখানে খুশি সেখানে যেতে পারে, বাঘের মতো সিংহের মতো বিচরণ করবে, হাঁস মুরগির মতো খাদ্য হতে যাবে না। তো বিদেশ থেকে ওদের ডাক আসছে। এবার যে প্রশ্নটা আমার মনে এসছে সেটা অবাঞ্ছিত হলো প্রত্যাশিত, যে রাজ্য সরকারের তরফ থেকে পুরোহিত ভাতা একটা ব্যবস্থা করা হয়েছে। তাঁরা কি যখন এইটা দিচ্ছেন তখন কি এইটা বিচার হচ্ছে যে তারা ট্রেন্ড না ট্রেন্ড নয়? এই ব্যাপারটাতে আমি ঢুকবো না। আমি রাজনীতি আর সরকারি ব্যাপার, আমি যাই হোক সরকারি ব্যাপারটাই ঢুকবো না। আমি ভাতাটাকে খুব ভালো মনে করি না। তো এইটা ওটা দ্যাট ইজ আপ টু দেম। আমি ওদের ব্যাপারটা বা সরকারের ব্যাপারটা না, আমি ভাতাটাকে খুব ঘৃণা করি, ঘৃণা করি। আবার বলছি, আমি খুব ঘৃণা করি এই ব্যাপারটাই। কিন্তু এরা কিন্তু ভাতা নেবার জন্য ট্রেনিং নিচ্ছে জানার জন্য। তো এই ব্যাপারটাকে আমি এড়িয়ে যাবো। আপনারা কিভাবে, আপনি বিশেষ করে কিভাবে এদেরকে চয়েস করেন যে কারা এখানে শিক্ষণীয় মানে শিক্ষার্থী হিসাবে আসবেন? এটা কি মানে আপনি কোনো অ্যাপ্লিকেশনের ভিত্তিতে করেন, বা এনারাই যোগাযোগ করেন, বা অথবা আপনি এমন কোনো কিছু একটা ইয়ে করেন যে মানে কি বলবো ওটাকে, কোনো একটা ইয়ে হয় না, ছাড়ে যে হ্যাঁ এখানে প্রশিক্ষণ শিবির হবে, এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাটাগরি, সেরকম কিছু করেন নাকি এনারা নিজেরাই যোগাযোগ করেন নিজেদের উদ্যোগে? বা এই যে প্রশিক্ষণ শিবির আপনাদের যে কাব্যতীর্থ একাডেমি, প্রাচ্যবিদ্যা একাডেমি, তাদের তরফ থেকেই এটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়? প্রথমত আমাদের একটা গ্রুপ আছে, প্রাচ্যবিদ্যা একাডেমি গ্রুপ আছে। নতুন কেউ যদি যোগাযোগ বলছি এবারে গ্রুপটা আছে, এটা একটা। তারপরে আপনারা তো এগিয়ে আসেন, আমার অ্যাড দেওয়ার ক্ষমতা নেই, আমার ইনস্টিটিউশনের অ্যাড দেওয়ার ক্ষমতা নেই। এটাই তো একটা প্রিভিউ একটা করে দেয় এই বর্তমান থেকে বিভিন্ন জায়গায়, প্রিন্ট মিডিয়া, ভিজুয়াল মিডিয়া, হ্যাঁ বিভিন্ন সংবাদ মাধ্যমই তো করে দিচ্ছে। কেন ওদের মধ্যে এটা এটা পাবলিক ইন্টারেস্ট, এর মধ্যে তো কোনো আমার কোনো ওই দেনা পাওনার গল্প নেই, এটা পাবলিক ইন্টারেস্ট। সেইভাবেই আমি বলছি যে আপনারা কিন্তু নিজেরাই এগিয়ে আছেন, ফলত একেবারে একেবারে প্রান্তিক জায়গায় পৌঁছে যায়। নাহলে এই মানুষগুলো কোথায়, কাঁথি বার্নপুর, একজন এখানে আসানসোল বার্নপুর থেকে এখানে গৌরীয় মঠে রীতিমতো থাকছেন ওই ভদ্রলোক, কাঁথি উনি কল্যাণীতে থাকছেন, থেকে রীতিমতো মানে কতটা শেখার ইচ্ছে, একদম আপনি ধরে ধরে এদেরকে একদম একদম এই যে ইগারনেস, এই ইগারনেসটা আমাকে কিন্তু আপ্লুত করেছে, এটাই বোধহয় পাওয়া। আমার শেষ প্রশ্ন, এই মুহূর্তে রাজ্য উত্তাল একটা দুর্বিষহ নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে, যেটা সমাজের প্রত্যেকটা স্তরকে আঘাত করেছে এবং প্রত্যেকটা স্তর তার নিজস্ব প্রতিবাদের ভাষা নিয়ে এই বিষয়টা প্রতিবাদ করছে, কি বলবো? হ্যাঁ, এই ব্যাপারটা তো আমাদের নৈতিক সমর্থন আছে। আর যদি নৈতিক সমর্থন না থাকে তাহলে তো আমাদের মানবিকতার স্খলন এবং নৈতিকতার পতন। তো সেটাকে স্মরণ করে প্রাচ্যবিদ্যা একাডেমি 10th অগাস্ট অলরেডি একটা শোক সভাও করেছিল, সেটা মাসের জন্য। এবং আমাদের যেদিনকে এই ট্রেনিং ক্যাম্পটা শুরু হলো, অর্থাৎ 9 তারিখ শুরুতেই কিন্তু আমরা এই নির্যাতিতার উদ্দেশ্যে আমরা একটা শোক প্রস্তাবও নিয়েছি, প্লাস আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। এই বছর দুর্গাপুজো যা শোনা যাচ্ছে, বোধহয় সন্ধি পুজো করা খুব সমস্যা সময়ের অভাবের জন্য, বা খুব গায়ে গায়ে অষ্টমী নবমী একসঙ্গে বোধহয় পড়েছে, এরকম একটা বিষয়। যদি এই বিষয়ে দর্শকদের জন্য কিছু আলোকপাত করেন, নিউজ প্রাইমের দর্শকদের জন্য। আসলে এইটা আমরা হয়তো বলছি যে কি হলো তাই তো কালে কালে কি হলো, এটা নয়। আসলে তিথিগুলো কিন্তু গাণিতিক নিয়মে চলে। তো আমাদের বলা হচ্ছে একটা তিথির মান হচ্ছে 24 ঘন্টা, এবং এইটা কখনো হয়তো 29 ঘন্টাও হতে পারে, আবার কখনো 15 ঘন্টাও। এই যে ম্যাক্সিমাম কমে যাওয়ার ফলে কিন্তু সন্ধি পুজো 6টা 24, হ্যাঁ এইটা হয়েছে। তার মানে এটা নয় যে কালে কালে কি হলো, এটা নয়, এটা হয়েছে হয়তো শরণার্থী তো কালের মধ্যে হয়নি, এটা মানতেই হবে। তো একটু উপায় আছে, আমরা তো এটা বারবার বলছি, মিডিয়াকেও আমরা এটা বলছি যে আমরা যদি একটু অঙ্ক কষে চলি, আমরা যদি মানে নড়ে ভোলা না হই, তাহলে এটা হয়ে যাবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, 5:30টায় সূর্য উদয়, আমাদের বলা হচ্ছে আপদকালে তুমি 24 মিনিট আগে বসতে পারো সূর্যোদয়ের, তার মানে আমি 24 মিনিট বাদ দিলাম, 5:06 আমরা বসতে পারছি। 5:06 যদি বসি, তাহলে যে মহাস্নানটা
1 ঘন্টা লাগে। সেখানে আমাদের শাস্ত্রকার বলছে সমস্ত মহাস্নানের জলটা একটা গামলা রাখো এবং তাতে সমস্ত জল টল দাও, সেখান থেকে একটা ঘটি তুলে নাও, ডুবিয়ে তুলে নাও, তুলে নিয়ে শুধুমাত্র একটা মন্ত্র, ওম আত্রেয়ী ভারতী গঙ্গা যমুনা চ সরস্বতী সরজুর গণ্ডকী পুণ্যা শ্বেত গঙ্গা চ কৌশিকী ভোগবতী চ পাতালে স্বর্গে মন্দাকিনী নিততা এতে সুমনসো ভূত্বা ভৃঙ্গারই স্নাপয়ন্তিতা। এই মাত্র 1.5 মিনিটের একটি মন্ত্রে 1 ঘন্টা, তার মানে আমি বাঁচালাম কত 59 মিনিট। এরপরে এই যে আমরা ষোড়শোপচার করছি, 16টা উপচার পৃথক পৃথক, যখন তিথি থাকে এটা সম্ভব, যখন তিথি থাকে না তো বলছি যে 16টা আইটেম, হ্যাঁ 16টা আইটেম একটা ডালার মধ্যে সাজিয়ে নিয়ে একবার অর্চনা, একদম, এবং সেই একবার অর্চনা করতে 2 মিনিট সময় লাগে, আর মাকে দিয়ে দাও। তো তাহলে আমার দেখা গেল 59 মিনিট আর 57 মিনিট, এই 57 মিনিটে তুমি পুজো করো না, ঠিক আছে। 24 মিনিট লাগে হচ্ছে ন্যাসটা বাদ দেওয়া যাবে না, বাকিগুলো কিন্তু আমরা ওই ভ্যাম ভো একদম। আসলে যারা এটা বলছে যে কি হলো না, ওর জন্যই কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে কালকে আমরা যখন প্র্যাকটিক্যাল করছিলাম একেবারে ধরে ধরে দেখাচ্ছিলাম এতগুলোর প্রাণ প্রতিষ্ঠা, এত দেবতা, ঘটস্থাপনা, এতগুলো সবই সম্ভব। খালি আমাদের এই মগজাস্ত্র, যেটা ফেলুদা বারবার দেখেছি, তাহলে ফেলুদার আগেও কিন্তু ঋষিদের এই মগজাস্ত্রটা ছিল, তার জন্য এই দুরূহ কাজগুলো হয়ে যায়। দর্শকদের জন্য কি কিছু বলতে চান? আমি এটাই বলতে চাই যে আপনারা ঘাবড়ে যাবেন না এই কারণে, পুজোর মতো হবে এবং সময়ই হবে, আপনাদের ঘাবড়াবার কোনো জায়গা নেই। খালি আপনারা একটু তন্নিষ্ঠভাবে মায়ের পুজোটা করুন। আর এবারে যেন এবারের আবহে আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা, আমরা কোনো উৎসবে যেন না মাতি, মায়ের পুজোটা হোক, পুজোটা যেন বাদ না যায়। পুজো এবং উৎসবটা এটা বাকি থাক না কেন, কি অসুবিধে আছে? এর আগেও তো হয়েছে, যখন মিসেস গান্ধী মানে মারা গেলেন, সেটা ছিল জগদ্ধাত্রী পুজোর 2 দিন আগে। তো সে বছর তো আমরা দেখেছি চন্দননগরে কোনো উৎসব হয়নি, পুজো তো হয়েছে শাস্ত্র মেনে। তো আমরা এই বছরটা একটু পুজোটাকে করি, কেননা কৃত্যলোপং বিগর্হিতম, কৃত্যলোপ হলে আমাদের অসুবিধে আছে, কিন্তু উৎসবটা প্রতি বছরই তো হচ্ছে, এই বছরটা ওকে একটু সম্মান করি না। অর্থাৎ যেমনটা জয়ন্ত কুশারী জানাচ্ছেন যে আগে বিচার পাক অভয়ার সব, তারপর না হয় হবে উৎসব, পুজোটা হোক সঠিক নিয়ম আচার মেনে, এবং এই সঠিক নিয়ম আচার মানতে গেলে সঠিক প্রশিক্ষণ দরকার, এবং তাতে যদি সময় কম থাকে কিভাবে করতে হবে, বা সময় বেশি থাকলে কিভাবে করতে হবে, সেগুলো যেমন আছে, সেই সঙ্গে আছে যে বিশেষ জিনিসটা, সেটা হচ্ছে সঠিক আচার ব্যবহার, সঠিক মন্ত্র উচ্চারণ, সঠিক উপাচার। এই যে জিনিসগুলো, এগুলো শেখার জন্য সমাজের বিভিন্ন অংশের মানুষ এবং তারা তাদের জীবিকায় স্বপ্রতিষ্ঠিত মানুষ, কেউ 16, কেউ 70, অর্থাৎ কেউ তার কর্মজীবন থেকে অবসর নিয়েছেন, কেউ কর্মজীবনে সবে ঢুকেছেন, তারাও যেমন আছেন, তেমনি সেই সঙ্গে সাধারণ ব্রাহ্মণরাও আছেন। এর কোনো ভেদাভেদ নেই, কিন্তু সবাই এখানে শিক্ষার্থী এবং সঠিকভাবে পদ্ধতিটা জানতে চান, যাতে মায়ের পুজোটা সঠিকভাবে হয়, এমনটাই জানাচ্ছেন প্রাচ্যবিদ্যা একাডেমির অধ্যক্ষ কাব্যকৃত্য স্মৃতিতীর্থ ধর্মশাস্ত্রাচার্য ডক্টর জয়ন্ত কুশারী। ভিডিও জার্নাল নিউজের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, শোভাবাজার, রাজবাড়ী।